আজকেরটা এই সিরিজের 9 নম্বর লেকচার। আজকে তারিখ হচ্ছে 12/8/2024। আমরা আলোচনা করছিলাম কান্টের আপ্রায়োরাই, আপোস্টেরিওরাই, সিনথেটিক, অ্যানালিটিক এই কনসেপ্ট গুলো নিয়ে। তো সেখানে কি দাঁড়াবে, আমরা ভাগ করেছি, এই ভাগগুলো করেছি করে 4টে পসিবিলিটি আসে। আগের দিন বলেছি, এটা জাস্ট আগের দিনের সূত্রটা একটু ধরিয়ে দিচ্ছি। আগের দিন বলেছি যে 4টে কম্বিনেশন আসে। ওই যেমন ট্রু ফলস, এই ট্রুথ টেবিলের যদি দুটো অল্টারনেটিভ থাকে তাহলে এরকম কম্বাইন করে 4 রকমের আসে। ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস, এরকম 4টে কম্বিনেশন আসে। এরকম 4টেই কম্বিনেশন কান্টের ক্ষেত্রেও আসে, এই কান্টের ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও আসে। এখন এই 4টে কম্বিনেশন এলেও তাহলে কি দাঁড়ায়? অ্যানালিটিক আপ্রায়োরাই, সিনথেটিক আপোস্টেরিওরাই, সিনথেটিক আপ্রায়োরাই, আর হচ্ছে আরেকটা দাঁড়াচ্ছে হচ্ছে অ্যানালিটিক অ্যাপোস্টেরিয়র। অ্যানালিটিক অ্যাপোস্টেরিয়র। কারণ শেষেরটা মানেন না, অ্যানালিটিক অ্যাপোস্টেরিয়রাইটা মানেন না, এটা নিয়ে একটু ঝামেলা আছে। কান্ট মানেন না, এটা কান্টের কথা, তিনি মানছেন না কান্টের মত। কিন্তু কেউ কেউ মানতে চাইছেন, তাদের যুক্তি আছে। আজকে একটু হয়তো বলবো, একটা দুটো কথা হয়তো বলবো। এমপিরিসিস্টরা স্ট্রেট ফরওয়ার্ড, তারা দু রকমের বেশি মানবেন না, অ্যানালিটিক আপ্রায়োরাই, সিনথেটিক আপোস্টেরিয়রাই। সিনথেটিক আপোস্টেরিয়রাইটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই। সিনথেটিক আপোস্টেরিয়রাইটা সবাই মানে। আমাদের যেগুলো কান্ট নিজেই বলছেন, B12 judgments of experience as such are all synthetic. এক্সপিরিয়েন্স মানে আপোস্টেরিয়রাই, জাজমেন্টস অফ এক্সপিরিয়েন্স মানেই হচ্ছে আপোস্টেরিয়রাই। তারা সবাই সিনথেটিক, সেগুলো সবই সিনথেটিক। তার মানে আপোস্টেরিয়রাই হলেই সিনথেটিক হবে, কান্ট বেঁধে দিলেন নিয়ম। সিনথেটিক মানে উল্টোটা ঠিক নয়, সিনথেটিক হলেই আপোস্টেরিয়রাই হবে এটা ঠিক নয়, আপোস্টেরিয়রাই হলেই সিনথেটিক হবে এটা ঠিক। আর তাহলে এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। সিনথেটিক হলেই আপোস্টেরিয়রাই হবে এটা নিয়ম নেই, কিন্তু আপোস্টেরিয়রাই হলেই সিনথেটিক হবে। অর্থাৎ আপোস্টেরিয়রাই, অর্থাৎ আপোস্টেরিয়রাই অথচ অ্যানালিটিক, এই পসিবিলিটিটা কান্ট ওপেন রাখছেন না। কেন রাখছেন না সেটা ভাববার বিষয়, আমরা হয়তো দু একটা কথা বলবো। কিন্তু উল্টো দিক থেকে সিনথেটিক হলে সেটা আপোস্টেরিয়রাইও হতে পারে, আবার আপ্রায়োরাইও হতে পারে। এবং কান্টের জেনারেল প্রবলেমটা হচ্ছে, যেটা একটু পরেই বলবো, যে কি করে সিনথেটিক আপ্রায়োরাই জাজমেন্টস হয়। কান্ট এই প্রশ্নটা তুলছেন না যে সিনথেটিক আপ্রায়োরাই জাজমেন্ট হয় কি, অনেকে তুলেছেন এই প্রশ্নটা যে আদৌ হয়, কিন্তু কান্ট ধরে নিচ্ছেন হয়। প্রশ্নটা হচ্ছে কি করে হয়।
অ্যানালিটিক হলে আপ্রায়রাই হবে। আপনার উল্টো দিক থেকে ঠিক নয়। আপ্রায়রাই হলেই যে অ্যানালিটিক হবে এর কোনো নিয়ম নেই। আপ্রায়রাইটা সিনথেটিকও হতে পারে, অ্যানালিটিকও হতে পারে, কিন্তু অ্যানালিটিক হলে অবশ্যই আপ্রায়রাই হবে। এই দিক থেকে নিয়মটা যায়। আচ্ছা, এবার আবার ফিরে আসি। এখন কোথায় কোথায় সিনথেটিক আপ্রায়রাই জাজমেন্টস খুঁজে পাবো? উনি তো সিনথেটিক আপ্রায়রাই বললেন, এটা এম্পিরিসিস্টদের থেকে সরে এসে বলছি। মানে সেই হিউম থেকে শুরু করে এম্পিরিসিস্টরা, লজিক্যাল পজিটিভিস্ট, কোয়াইন, সবাই কিন্তু সিনথেটিক আপ্রায়রাই মানবেন না। তাদের কাছে ক্লিয়ার কাট অ্যানালিটিক আপ্রায়রাই, সিনথেটিক আপোস্টেরিয়রাই। কেউ কেউ মানে সিনথেটিক আপোস্টেরিয়রাই, কেউ কেউ এতদূর পর্যন্ত গেছেন গিয়ে বলেছেন ম্যাথমেটিক্যাল জাজমেন্ট গুলো ওরকম নয়। ম্যাথমেটিক্যাল জাজমেন্ট আর মানে এম্পিরিক্যাল জাজমেন্টের মধ্যে পার্থক্য নেই। কোয়াইন জীবনে প্রথম যে লেখা লিখেছেন তাতেই প্রথমেই ভাঙছেন অ্যানালিটিসিটির কনসেপ্টটা। পছন্দ হচ্ছে না। ওই সিনথেটিক অ্যানালিটিক ডিস্টিংশনটাই পছন্দ হচ্ছে না। এটা একদম এম্পিরিসিস্টদের লাইন ধরে আরো র্যাডিক্যাল হয়ে এই কথাটা বলছেন। অন্য এম্পিরিসিস্টরা সিনথেটিক অ্যানালিটিকের ডিস্টিংশনটা মানেন এবং বলেন মানে এম্পিরিক্যাল জাজমেন্ট গুলো সিনথেটিক, আর যেগুলো নন এম্পিরিক্যাল জাজমেন্ট, ম্যাথামেটিক্স এটসেট্রা, লজিক, এগুলো অ্যানালিটিক। কোয়াইন এসে বললেন অ্যানালিটিক সিনথেটিক এই ডিস্টিংশনটাই ঠিক নয়, এটা কোনোভাবে দাঁড় করানো যায় না লজিক্যালি। তার মেইন আর্গুমেন্ট হচ্ছে, এটা একটা বড় আর্গুমেন্ট, হ্যাঁ, তার অত বড়, ওটার ভিতর ঢুকলে আমাদের কোয়াইন নিয়ে পড়ে যেতে হবে, আমরা বলবো না। কিন্তু মেইন ক্রাক্স অফ দ্য আর্গুমেন্ট হচ্ছে এই যে সিনথেটিক অ্যানালিটিক ডিস্টিংশনটা আমি যে গ্রাউন্ডেই করি একটা সার্কুলারিটি এসে যায়। অর্থাৎ যেটাকে আমি ডিফাইন করতে চাইছি সেই কনসেপ্টটা ধরে নিয়েই ডিফাইন করতে হয়, এই ডিস্টিংশনটা করতে হয়। কাজে সিনথেটিক অ্যানালিটিকের এই ডিস্টিংশনটা, এই অ্যানালিটিসিটি বলে কিছু আর রাখা যাবে না, সবই সিনথেটিক বা সবই একরকম। কেন সিনথেটিক? উনি একরকমের হোলিজম করছেন, সেটা করছেন। কাজে আমরা তো কোয়াইন ধরে পড়ছি না, আমরা কোয়াইনের ভেতর অতটা ঢুকছি না। যে আমি অ্যানালিটিক মানে কি, যেটা অ্যানালিটিক্যালি ট্রু, যেটাকে কোনোভাবেই ফলসিফাই করা যায় না, যেটাকে ডিনাই করতে গেলে সেলফ কন্ট্রাডিকশন এসে যায়। কোয়াইন বলছেন এমন কিছুই নেই যেটাকে ডিনাই করা যায় না, ইভেন ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স ইনফ্যালিবল বলে মনে হয় এই কারণেই আমরা ওটাকে বাঁচিয়ে রাখতে চাই, আমরা ওটাকে নাড়াঘাটা করতে চাই না। চাইলে করা যায়। এই কথাটা প্রথম জন স্টুয়ার্ট মিল বলেছিলেন। 1 আর 1 2 হয়, সবসময় হয় না স্যার, সবসময় তো হয় না। মানে সবসময় হয় না। 1 ফোঁটা জলের সাথে আর 1 ফোঁটা জল মেশালাম, 2 ফোঁটা জল হবে? তো হবে না। সবসময় হয় না ওটা, ওটা আমরা ধরে চলি, তাই জন্য ওটা ট্রু। কাজেই এটাকে প্রথম জন স্টুয়ার্ট মিল চ্যালেঞ্জ করেছিলেন, এবং ওর এত আপত্তি ওই জন্য ডিডাকটিভ লজিকের ওপর ছিল। এখন কান্ট এটাকে, এই ডিস্টিংশনটা মানছেন আপ্রায়রাই, আপোস্টেরিয়রাই, সিনথেটিক, অ্যানালিটিক। ডিস্টিংশনটা মেনে এই জায়গায় পৌঁছাচ্ছে। পৌঁছিয়েই
আবার অ্যানালিটিক আপোস্টেরিয়রাই মানছেন না। এবার অ্যানালিটিক আপোস্টেরিয়রাই মানছেন না, আবার উল্টো দিক থেকে উনি মানে কি বলবো, যে আচ্ছা অন্য দিক থেকে বলছি, ওটা একটু পরে বলছি, ওই পয়েন্টটা একটু পরে বলছি। এখন কান্টকে যখন জিজ্ঞাসা করা হবে যে কোথায় কোথায় পাওয়া যায় সিনথেটিক আপ্রায়োরাই জাজমেন্ট, কোথায় কোথায় পাওয়া যায়, কান্ট আগেই একটুখানি সুর বেঁধে রেখেছেন, যে প্রিফেসেই সুর বেঁধে রেখেছেন যে দেখো মেটাফিজিক্যাল জাজমেন্ট গুলো সবই সিনথেটিক আপ্রায়োরা, এবং খুব ঠিক বলেছেন। মেটাফিজিক্স যারাই করেছেন, সে অ্যারিস্টটল থেকে শুরু করে প্লেটো থেকে শুরু করে, তারা সিনথেটিক আপ্রায়োরাই জাজমেন্ট দিতে, কারণ মেটাফিজিক্যাল জাজমেন্ট গুলো তো এক্সপিরিয়েন্সে আসবে না। অথচ তারা মানে নতুন কোনো কন্টেন্ট দিচ্ছেন না, তারা শুধু দিচ্ছে না, সেগুলো শুধু এক্সপ্লিকেটিভ, এরকম কথাও বলা যায় না। তাহলে আর মেটাফিজিক্স রচনা করে লাভ কি? সেটা অ্যাম্প্লিয়েটিভ, নতুন ইনফরমেশন দেয় জগৎ সম্পর্কে, কিন্তু সেটা এক্সপিরিয়েন্স দিয়ে ধরা পড়ে না। প্লেটো কখনোই বলবেন না যে আমি ফর্মস গুলোকে এক্সপিরিয়েন্সে পাই, তাহলে আপনারা কাজেই র্যাশনালিস্ট মাত্রই সিনথেটিক অ্যাপ্রায়োরাই মানেন। র্যাশনালিস্ট মাত্র, কথাটা কান্ট বলেছেন, কান্টও প্রথম বলেননি, মিডাইভাল ফিলসফিতে এই সিনথেটিক অ্যাপ্রায়োরাই কনসেপ্ট গুলো এসছিল, কিন্তু কান্ট যেভাবে সাজিয়েছেন, এই সাজানোটা কান্টের নিজের, কান্টের আগে এটা ছিল না, এত স্পষ্ট করে কেউ বলেননি। যারা সিনথেটিক অ্যাপ্রায়োরাই মানতেন, ডেকার্ট থেকে শুরু করে প্লেটো থেকে শুরু করে সবাই মানতেন, কিন্তু তারা কখনো এটা বলেননি যেটা সিনথেটিক অ্যাপ্রায়োরাই জাজমেন্ট। কিন্তু কান্ট বলছেন মেটাফিজিক্সের সব জাজমেন্ট সিনথেটিক এবং অ্যাপ্রায়োরাই। এখন সেটা ঠিক হোক বা ভুল হোক, কিন্তু জাজমেন্টের ক্লেইম যেটা করছে জাজমেন্টে, সেটা সিনথেটিক অ্যাপ্রায়োরাই। এবং বলছেন তারা সারা জীবন ভুল করে এসছেন, এই ফিলসফাররা যাদের কথা আমি বলছি, এরা সবাই ভুল করে এসছে। ভুল ওই জায়গায় নয় যে মেটাফিজিক্যাল জাজমেন্টটাকে সিনথেটিক অ্যাপ্রায়োরাই হিসাবে কনসিডার করেছেন, ভুল হয়েছে তাদের জাজমেন্টে, জাজমেন্ট গুলো ফলস বা ইনকনক্লুসিভ, সেটার থেকে কোনো কনক্লুশন আসে না। সেটা পরের দিকে যখন ট্রান্সেন্ডেন্টাল মানে ডায়ালেকটিক আলোচনা করবেন, তখন উনি দেখাবেন। এখন উনি এটা শুধুমাত্র ক্লেম করছেন, দেখাচ্ছেন না, প্রমাণ করছেন না যে মেটাফিজিক্সের এই জাজমেন্ট গুলো সপক্ষেও বলা যায়, বিপক্ষেও বলা যায়। কাজেই সেই সবগুলোর মধ্যেই ফ্যালাসি আছে, বিভিন্ন রকমের ফ্যালাসির কথা কান্ট বলেছেন ডায়ালেক্টিক দিয়ে। এখন মেটাফিজিক্সের সিনথেটিক অ্যাপ্রায়োরাই জাজমেন্টের ক্লেম আছে, এটা কান্ট বলছেন, কিন্তু মেটাফিজিক্সে কি সিনথেটিক অ্যাপ্রায়োরাই জাজমেন্ট হয় বা সম্ভব? এই প্রশ্নটা কান্ট স্পষ্ট করে বলেননি, কিন্তু আছে। এই প্রশ্নটায় আমরা ফিরে আসব, কিন্তু কোথায় সম্ভব? কান্ট দাঁড়ো বলছেন সেকশন 5 বি 14-15, mathematical judgments are all synthetic। তাহলে ম্যাথমেটিক্সে পাবো, ম্যাথমেটিক্সের সব জাজমেন্ট সিনথেটিক। কান্ট কিছু এক্সেপশনের কথা বলেছেন, দু একটা এক্সেপশন আছে।
হ্যাঁ, কিরকম এক্সেপশন? ম্যাথমেটিক্সে আমরা যেমন ধরো আমরা ভালো সহজে বোঝা যাবে, মানে দুটোকে একরকম সিস্টেম বলেননি, কারণ লজিক আর ম্যাথমেটিক্সকে একরকম সিস্টেম বলেননি, দুটোকে দু রকমের সিস্টেম বলেছেন, গভীর পার্থক্য বলেছেন। এই কথাটাও ফিরে আসবে, কিন্তু বললেও একটা মিল আছে। ম্যাথমেটিক্সেও মানে লজিকেও আমরা ডিডাকশন করি, ওই 19 রুলস তোমরা সবাই শিখেছো, 19 রুলস দিয়ে ডিডাকশন করে ফেললাম। ম্যাথমেটিক্সেও সেরকম ডিডাকশন করি। এবার দেখো, ডিডাকশনের যে আমরা স্টেপ হিসাবে নিই, সেগুলো কি আসলে? কতগুলো অ্যাক্সিয়ামস, জেনারেলি কতগুলো অ্যাক্সিয়ামস, যদি অ্যাক্সিওমেটিক সিস্টেম বলি, ন্যাচারাল ডিডাকশনের কথা এই মুহূর্তে বলছি। অ্যাক্সিওমেটিক সিস্টেম বললে কতগুলো অ্যাক্সিওম নিই, যে সেগুলো সেলফ প্রুভড, সেগুলোকে আর প্রমাণ করা যায় না। একটা সিস্টেমের মধ্যে তুমি সবকিছুকে প্রমাণ করতে পারো। এখন যেমন আমরা 19 রুলসে করি, এ ডট বি হলে ইকুইভ্যালেন্ট হবে বি ডট এ, এটা আমরা করি 19 রুলসে। তারপর যদি লজিক অফ আইডেন্টিটি ধরি, সেখানে এ ইজ এ, ঠিক তেমনি এটা ম্যাথমেটিক্সেও লাগে, এ ইজ এ, এটা অ্যাক্সিওম হিসাবে লাগে। তাই কান্ট বলছেন, এখন এ ইজ এটাকে তো আর সিনথেটিক বলা যায় না, স্পষ্টত অ্যানালিটিক এটা, এবং কিভাবে অ্যানালিটিসিটির মধ্যে ঢোকানো যাবে সেটা আমি আগে আলোচনা করেছি তোমাদের সাথে। এটা কিভাবে অ্যানালিটিসিটির মধ্যে ঢোকানো যাবে, কারণ কান্ট বলছেন প্রেডিকেট কনসেপ্ট ইজ ট্যাসিটলি কন্টেন্ট ইন দ্য সাবজেক্ট, কন্টেন্ট ইন দ্য সাবজেক্ট। সেটা যখন বলছেন, এ তো ট্যাসিটলি কন্টেন্ট নয়, এটা ওভার্টলি কন্টেন্ট। তাহলে এটাকে কেন কি করে বলা যাবে এটাকে অ্যানালিটিক, সেটা আমরা আলোচনা করেছি। কিন্তু এইটা এ ইজ এ, এটা এরকম কিছু জাজমেন্ট আছে, যেমন এ বি ইজ গ্রেটার দেন এ বি, যদি সেটা পজিটিভ হয়, ইজ গ্রেটার দেন এ, এ বি দুটোই যদি পজিটিভ হয় তাহলে ইজ গ্রেটার দেন এ, এটা অ্যানালিটিক। এরকম কিছু অ্যানালিটিক জাজমেন্ট আছে ম্যাথমেটিক্সে। তা বাদে ম্যাথমেটিক্সের সব জাজমেন্টসই এগুলো কি হিসাবে ইউজড হয়, ওই প্রুফের একটা লিঙ্ক হিসাবে ইউজড হয়, যে প্রুফের একটা চেইন থাকে, তার একটা লিঙ্ক হিসাবে ইউজড হয় এগুলোর আর কোনো কাজ নেই এই জাজমেন্ট গুলো। যেমন ধরো, মানে লজিকে এ ডট বি ইজ ইকুইভ্যালেন্ট টু বি ডট এ, এইটা যদি তোমার লজিকে না থাকে, তুমি এ ডট বি থেকে কখনোই বি কে নামাতে পারবে না, হবেই না। কারণ তোমার রুলটা আছে কি, এ ডট বি দেয়ারফর এ, ওই বিটাকে নামাতে পারবে না কখনো। ওই ইকুইভ্যালেন্স দিয়ে তুমি করে নিয়ে তুমি বিটাকে নামিয়ে আনলে। একেবারে বেসিক লজিকের কথা বলছি, এগুলো তোমরা সবাই পড়ে এসছো বা পড়েছো। আচ্ছা, তো সেরকম কিছু জাজমেন্ট ছাড়া ম্যাথমেটিক্সের সব জাজমেন্ট হচ্ছে সিনথেটিক। এইখানে কিছু বক্তব্য আছে। ম্যাথমেটিক্যাল জাজমেন্ট গুলোকে অনেকভাবে দেখা যায়। যারা নাম্বার গুলোকে রিয়াল বলেন, তাদের কাছে নাম্বার গুলো আছে রিয়াল, 1 2 3 4 5 6, যেমন নৈয়ায়িকের কাছে নাম্বার গুলো রিয়াল, প্লেটোর কাছে নাম্বার গুলো রিয়াল 1 2 3 4 5 6,
নৈয়ায়িক কাছে দুরকম ভাবে রিয়েল, 1 এর একরকম রিয়েলিটি, 2 থেকে শুরু করে সব নম্বর এগুলোর রিয়েলিটি অন্যরকম। 1 এর রিয়েলিটি মেটাফিজিক্যাল, দুটো রিয়েলিটি মেটাফিজিক্যাল, 1 এর রিয়েলিটি কি বলবো ইন্ট্রিনজিক, ইন্ট্রিনজিক রিয়েলিটি, ওর নিজস্ব একটা রিয়েলিটি আছে এক সংখ্যায়। একত্ব প্রত্যেক বস্তুর মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যে একত্ব আছে, এটা ইন্ট্রিনজিক, এটা অন্তঃসূত। কিন্তু 2 থেকে সব সংখ্যা অপেক্ষা বুদ্ধিজন্য। দেখো আমার সামনে অনেকগুলো বস্তু আছে, আমি বললাম এই কলমটা আর এই বইটা মিলে 2, আবার পরক্ষণে বললাম এই কলমটা আর এই জলের বোতলটা মিলে 2। এখন 2 সংখ্যাটা বস্তুর মধ্যে থাকছে, কিন্তু থাকে কি করে? আমার বুদ্ধির জন্য, আমি যেভাবে দেখি। আমি না থাকলে এই সংখ্যাটা নেই, সব এক ধরে ধরে বসে আছে। কাজে এটা একটা রিয়েলিস্ট মত। এরকম কিছু রিয়েলিস্ট মত আছে। আরেকটা মত হচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ, আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, এর কোনো অবজেক্টিভ রিয়েলিটি খুঁজতে যেও না। আমি একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করেছি ডায়মন্ড, এটা কোয়াইন এরা কোয়াইন এবং তাদের গোষ্ঠীর লোকেরা এরকম কথা বলে, একটা আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এর কোনো কন্টেন্ট নেই, এটা একটা ফর্ম, একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ। এবার কান্টকে জিজ্ঞাসা করি, কান্ট বলো দেখি এটা কিরকম জিনিস সংখ্যাগুলো? কান্ট বলবেন এগুলো কনসেপ্টস। কিন্তু মজার বিষয়, লজিকের সঙ্গে পার্থক্য আছে। লজিক বলতে উনি অ্যারিস্টটলিয়ান লজিক বোঝেন, পিওর লজিক বোঝেন। লজিক পিওর ফর্ম নিয়ে আলোচনা করে, ফর্মস অফ থট, এবং it deals with all forms of thought. মানুষ যতভাবে ভাবতে পারে তার সাধারণ ফর্ম নিয়ে আলোচনা করে, এর ম্যাটার নেই। কিন্তু কান্ট বলছেন ম্যাথমেটিক্সের ম্যাটার আছে। তাহলে কাদের সঙ্গে পার্থক্য হয়ে গেল? রাসেল বলতে চাইবেন দেখো ম্যাথমেটিক্সকে রিডিউস করা যায়, তার অন্তর্ভাব ঘটিয়ে দেওয়া যায়, তার নুনীকরণ করা যায়। ম্যাথমেটিক্সের কিভাবে করা যায়? ম্যাথমেটিক্সটাকে লজিকে রিডিউস করে দেওয়া যায়। তার মানে কি? লজিক এবং সেট থিওরি, উনি লজিককে সেট থিওরির সঙ্গে জুড়ে নিয়ে বলছেন। অনেকে সেট থিওরি, কোয়াইনের মতন লোকেরা সেট থিওরি মানেন না, কাজী ম্যাথমেটিক্সের এই রিডাকশনটা মানতে চাইবেন না। তো উনি বলছেন লজিক আর সেট থিওরিতে রিডিউস করে দেওয়া যায়। নাম্বার 2 কি আসলে? নাম্বার 2 is the set of all ordered couples. Number 2 is the set of all ordered couples. Number 3 কি? Number 3 is the set of all ordered triples. অর্থাৎ 2 রকমের সেট হয়। এক রকমের সেট হচ্ছে, খুব সংক্ষেপে বলছি, অনেকেই এগুলো জানো, এগুলো খুব গোড়ার জিনিস, তা আমি একটু সংক্ষেপে বলছি। 2 রকমের সেট হয়। এক রকমের সেট, দেখো সংখ্যা 1 আর সংখ্যা 2 নিয়ে একটা সেট হয়। এখন এটা অর্ডিনারি সেট। আবার আরেকটা সেট বানাতে পারি, অর্ডিনারি সেট সংখ্যা 2 আর সংখ্যা 1। দুটো সেট কি এক? দুটো সেট কিন্তু এক। 1 2 আর 2 1 এর সেট, দুটো সেট একই। দুটোই এই দুজন মেম্বার এবং দুজন মেম্বার 1 to 1 তাদের ম্যাপিং হয়ে যায়। কিন্তু একটা সেট বানাতে পারি যে অর্ডার্ড,
এক দুই, আগে এক পরে দুই, এবং আরেকটা অর্ডার সেট আগে দুই পরে এক। এই দুটো সেট কি এক? না, এই দুটো সেট কিন্তু এক নয়। কাজে অর্ডার সেট গুলো, অর্ডিনারি সেট আর অর্ডার সেটের মধ্যে এখানে পার্থক্য হয়ে যায়। অর্ডিনারি সেটের মেম্বার গুলো কোন অর্ডারে রয়েছে তার উপর সেটের নেচার ডিপেন্ড করে না, কিন্তু অর্ডার সেটে মেম্বার গুলো কোন অর্ডারে রয়েছে তার উপর সেটের নেচার নির্ভর করে। কাজে অর্ডার সেট এক দুই আর অর্ডার সেট দুই এক একই জিনিস নয়, দুটো আলাদা সেট। যে সেটে দুজন মেম্বার থাকে সেই সেটটাকে বলে কাপল। তাহলে একটা অর্ডার সেটে যদি দুটো মেম্বার থাকে তাকে বলা হয় অর্ডার কাপল। এরকম সব অর্ডার সেট যদি ধরা হয় তাদের নিয়ে একটা সেট বানানো হয়। পৃথিবীর যত জোড় আছে সেগুলো নিয়ে একটা করে সেট বানানো হলো, অর্ডার সেট। সেগুলোকে সবগুলোকে একটা সেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। কারণ কোনগুলোকে? সংখ্যাগুলোকে নয় বা বস্তুগুলোকে নয়। বললাম রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথ, এটা একটা সেট, এটা একটা অর্ডার কাপল হতে পারে। তো সেগুলোকেও ঢুকিয়ে দিলাম একটা সেটের মধ্যে। এই যে সেট অফ অল অর্ডার্ড কাপলস, এটাই সংখ্যা দুই। আবার সেট অফ অল অর্ডার্ড ট্রিপলস, এটা হচ্ছে তিন। এইভাবে আমি সংখ্যার ডেফিনিশন দিলাম সেট অফ অল অর্ডার্ড এন্টিপলস। এন এর জায়গায় যে কোনো সংখ্যা বসিয়ে দাও, এন্টিপলস, এটা অর্ডার সেট। রাসেল এরকম অর্ডার সেটে নাম্বারকে রিডিউস করলেন। তাহলে সেট থিওরি তো লজিকের বিষয়, ম্যাথমেটিক্স লজিকে রিডিউসড হয়ে গেল। আমি কিন্তু কথাগুলো ক্রোনোলজিক্যালি বলছি না, হিস্টোরিক্যালি বলছি না, কারণ রাসেল, এটা জিনিওলজিক্যালি বলছি। রাসেল কিন্তু কান্টের অনেক পরের লোক, কিন্তু কনসেপ্টটা বলছি। কান্টের এইটা পছন্দ হবে না, এই রিডাকশনটা। কান্ট বলবেন রিডাকশনটা হয় না। কেন? তার কারণ হচ্ছে লজিকের কন্টেন্ট নেই। এখন কান্ট থাকলে, আজকের দিনে থাকলে সেট থিওরি সম্পর্কে কি বলতেন সে তো আমাদের পক্ষে জানা সম্ভব না। কিন্তু উনি বলছেন লজিককে ম্যাথমেটিক্সকে লজিককে রিডিউস করা যাবে না। তার কারণ হচ্ছে লজিকের কন্টেন্ট নেই, ম্যাথমেটিক্সের কন্টেন্ট আছে। কন্টেন্ট মানে ম্যাটার আছে। ওই কনসেপ্ট গুলোই তার ম্যাটার। কিন্তু দুটোর মধ্যে একটা মিল আছে, দুটোই পিওর, অর্থাৎ আপ্রাড়াই। পিওর লজিক শুধু ফর্ম নিয়ে আলোচনা করে, কিন্তু ম্যাথমেটিক্সে ফর্ম ম্যাটার দুটোই আছে। সেই জন্য এই রিডাকশনটা, যেটা ম্যাটার আছে সেটা, ম্যাটার ফর্ম দুটোই আছে, সেটাকে এমন জিনিসে রিডিউস করা যেটার ম্যাটার নেই শুধু ফর্ম আছে, সেটা সম্ভব নয়। তাই জন্য কান্ট জোর দিচ্ছেন যে all judgments are of mathematics without exception are synthetic a priori.
স্যার তাহলে ইন্ডাকটিভ লজিক সম্বন্ধে কি বলবে? ইন্ডাকটিভ লজিকে তো কন্টেন্ট থাকে। ইন্ডাকটিভ লজিকের আর ডিডাকটিভ লজিকের মধ্যে পার্থক্য হচ্ছে মানে ইন্ডাকটিভ লজিক আর ডিডাকটিভ লজিকের মধ্যে পার্থক্য হচ্ছে দুটোরই কন্টেন্ট থাকে, মানে ইন্ডাকটিভ লজিকের কন্টেন্ট থাকে, কিন্তু ইন্ডাকটিভ লজিক তো এম্পিরিক্যাল। ওই যে বলেছেন অল এম্পিরিক্যাল জাজমেন্টস উইদাউট এক্সেপশন আর সিনথেটিক, তো সেটা তো সিনথেটিক হবে। সিনথেটিক ম্যাথমেটিক্স এর থেকে যে বেসিক নোশনটা দিয়ে ম্যাথমেটিক্স থেকে লজিককে ডিস্টিংগুইশ করা হচ্ছে, তাহলে তো সেই প্রিন্সিপালটা এখানে অ্যাপ্লিকেবল হবে কি, মানে ইন্ডাকটিভ লজিকের ক্ষেত্রে? আমরা বারবার বলেছি পিওর লজিকের কথা, মানে কান্ট পিওর লজিকের সঙ্গে থেকে ম্যাথমেটিক্স কে আলাদা করছে, ইন্ডাকটিভ লজিকের থেকে তো আলাদা করছেন না। ইন্ডাকটিভ লজিকের থেকে ম্যাথমেটিক্স এর একটা ঘোরতর পার্থক্য আছে, সে পরে আসবো, কিন্তু এখানে পার্থক্য করছেন না তিনি। ইন্ডাকটিভ লজিকটা তো তার আলোচনার এখানে বিষয়ই নয়, কারণ ইন্ডাকটিভ লজিক তো এম্পিরিক্যাল গোষ্ঠীতে পড়ে যায়, যেগুলো আপনারাই গোষ্ঠীতে পড়ে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। ইন্ডাকটিভ লজিক তো আপোস্টেরিয়রাই গোষ্ঠীর জিনিস, কাজে সেখানে তো ইন্ডাকটিভ লজিকের আলোচনা হবে না। উনি তো আপোস্টেরিয়রাই গোষ্ঠীর জিনিসকে একেবারে একসঙ্গেই আলোচনা করে দিয়েছেন একটা সেন্টেন্সে, যেটা আমরা পড়লাম, যেগুলো এম্পিরিক্যাল জাজমেন্ট সেগুলো সবই হচ্ছে সিনথেটিক। এম্পিরিক্যাল জাজমেন্ট মাত্রই সিনথেটিক, উল্টোটা ঠিক নয়। সিনথেটিক মাত্রই এম্পিরিক্যাল, এটা ঠিক নয়। এম্পিরিক্যাল জাজমেন্ট মাত্রই সিনথেটিক। তাহলে মানে যেগুলো ইন্ডাকটিভ লজিকের জাজমেন্ট সেগুলো সব সিনথেটিক আপোস্টেরিয়রাই। এটা তো তিনি যখন অ্যানালিটিক আর সিনথেটিকের পার্থক্য করেছেন সেখানেই বলে এসছেন। ওই যে এক্সাম্পল মনে করো, যে প্রথমত বলেছেন যে যেগুলো আমাদের জাজমেন্ট সেগুলো তো আমাদের অর্ডিনারি এক্সপিরিয়েন্সের জাজমেন্ট, সেগুলো তো সেরকমই আছে, কিন্তু তারপরেও উনি বলেছেন দেখে যেন মনে হয় আমি বাড়ির ফাউন্ডেশনটাকে ডিসম্যান্টেল করে দিলে বাড়িটা ভেঙে পড়বে, এই যে আমার ইনফরমেশনটা, এটা আপনার, কারণ আমি যে বাড়িতে রয়েছে তার ফাউন্ডেশনটাকে ডিসম্যান্টেল করিনি। কিন্তু তারপরেই বলছেন এগুলো প্রকৃত আপ্রায়রাই নয়, এগুলো রিলেটিভলি আপ্রায়রাই, এবং রিলেটিভ আপ্রায়রাই ইজ নো আপ্রায়রাই। রিলেটিভলি আপ্রায়রাই কেন? আমি দেখেছি যে পৃথিবীর বুকে যে কোনো হেভি অবজেক্টকে, যদি সেটাকে ফাউন্ডেশন সরিয়ে দেওয়া যায় বা সেটাকে সাসপেন্ড করে রাখা হয়, আনসাপোর্টেড রাখা হয়, তাহলে সেটা নিচে চলে আসে। পৃথিবীর সারফেসে এটা সবসময় দেখেছি। কাজে এখানে একটা অ্যানালজিক্যাল আর্গুমেন্ট বা অ্যানালজিক্যাল রিজনিং, আমি এটা বুঝতেই পারি যে ওটা নিচে চলে আসবে, এটা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না। এখন এই যে বোঝাটা, এটা কিরকম বোঝা? আপনারাই, হ্যাঁ রিলেটিভলি আপনারা, আমার এই বাড়িটা ডিসম্যান্টেল করে সব বাড়ি ডিসম্যান্টেল করে করে দেখে দেখে বুঝতে হয়, কিন্তু আমি ইন জেনারেল বুঝতে পারি যে এটা কিভাবে হয়। সেটা আমার এম্পিরিক্যাল নলেজ, সেটা আপনারাই নয়। কাজে যেগুলো রিলেটিভ আপনারাই সেগুলো আপনারাই নয়। এই জন্য কান্ট আপনারের জায়গায় প্রায়শই পিওর কথাটা ইউজ করেছেন। তার ফিলসফিতে আপনারের পিওর এইটা প্রায় একই অর্থে, বেশিরভাগ ক্ষেত্রে একই অর্থেই ব্যবহার করেছেন। পিওর মানে আপনারা ধরে নিতে হবে কান্টের ফিলসফি। আচ্ছা, কোথায় যেন ছিলাম? ম্যাথমেটিক্স ফিরে যাই। স্যার একটা কোশ্চেন আছে। আচ্ছা বল। 2:2 এটা তো ম্যাথামেটিক্যাল জাজমেন্ট, টু কনসেপ্ট। হুম।
তাহলে এটাকে অ্যানালিটিক বলবো না সিনথেটিক বলবো? কারণ তো বলছেন ম্যাথামেটিক্যাল জাজমেন্ট উইদাউট এক্সেপশন আর সিনথেটিক, কিন্তু এখানে তো সাবজেক্ট কনসেপ্ট এবং প্রেডিকেট কনসেপ্ট এক। এটা তো আমরা অনেক আজকেও বললাম আর আগেও আলোচনা করেছি এটা নিয়ে। কান্ট অ্যানালিটিসিটির মানে একাধিক মানে একাধিক ডেফিনিশন দিয়েছেন, বলেছেন where the predicate is where the relation between the predicate and the subject is thought through identity, যেখানে আইডেন্টিটির সম্পর্ক থাকে প্রেডিকেট আর সাবজেক্টের সঙ্গে। তো সেই ডেফিনেশন অনুসারে এটা অ্যানালিটিক হবে। আচ্ছা, তাহলে এটাকে কি ম্যাথামেটিক্যাল জাজমেন্ট বলা যাবে? হ্যাঁ যাবে। উনি তো বলেছেন কিছু এক্সেপশন আছে, এই কথাটা বলার পরেও আচ্ছা। বলেছেন কিছু এক্সেপশন আছে, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম আমরা, যেগুলো লিঙ্ক হিসাবে কাজ করে বা প্রুফ হিসাবে কাজ করে, রুল হিসাবে কাজ করে। যেমন এ ইজ এ বি ইজ গ্রেটার দ্যান বি, এগুলো উনি নিজেই উল্লেখ করেছেন যে এগুলো তো আমরা সিনথেটিক বলতে পারবো না, এগুলোকে অ্যানালিটিকই বলতে হবে। কাজে এছাড়া বাকি সবকিছুই অ্যানালিটিক মানে সিনথেটিক ম্যাথমেটিক্সের। থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলবে? নাহলে আমি একটু এগোই। আচ্ছা, এখন ম্যাথামেটিক্সে কন্টেন্ট আছে, কিন্তু সেই কন্টেন্টটা কিন্তু আবার পিওর কন্টেন্ট, অর্থাৎ সেই কন্টেন্টটা এক্সপিরিয়েন্স দিয়ে আসে না। পিওর মানে আপ্রায়রাই কন্টেন্ট। এখানে উনি পিওর ম্যাথমেটিক্স এর কথা বলছেন, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এটসেট্রা এগুলোর কথা বলছেন না। উনি পিওর ম্যাথমেটিক্স এর কথা বলছেন। এই পিওর ম্যাথমেটিক্স এ কিন্তু কন্টেন্ট আছে, সেটা পিওর কন্টেন্ট, এই জন্য এটা সিনথেটিক অ্যাপ্লাইড। এবার এগোই। সেকশনটার নাম হচ্ছে সেকশন 5 B15 সেখানে বলছেন ম্যাথমেটিক্যাল জাজমেন্টস আর অল সিনথেটিক, এটা বলে শুরু করলে, কিন্তু সেকশনটার নাম হচ্ছে সিনথেটিক আপ্রায়রি জাজমেন্টস আর কন্টেইনড অ্যাজ প্রিন্সিপালস ইন অল থিওরিটিক্যাল সায়েন্সেস অফ রিজনস। কারণ তখনই এই কথাটা বলছেন থিওরিটিক্যাল সায়েন্সেস। দেখো কান্টের সময় এতটা পার্থক্য মানে আসেনি সায়েন্সগুলোর মধ্যে, এখন যতটা পার্থক্য এসছে, এখন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সের কথা এসছে, ইত্যাদি এসছে, তখন এত পার্থক্য করেও আবার মেলানোর কথা হচ্ছে, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সের কথা হচ্ছে। কিন্তু সায়েন্সগুলোকে মূলত 3 রকম ভাগে ভাগ করা যায়। একরকম সায়েন্স হচ্ছে ক্লাসিফিকেটরি সায়েন্স। কিরকম? আমরা শুধু ক্লাসিফিকেশন করি, যেমন কান্টের সময় বা তার আগে, যেমন ডারউইনের সময় কান্টের সময় বায়োলজি যেমন ছিল। বায়োলজি কি করতো? মেইনলি ক্লাসিফিকেশন করতো, একটা চার্ট বানাতো, চার্ট বানিয়ে বলতো এই প্রাণীটাকে পেয়েছি, তার ছবি আঁকতো, এই প্রাণীটাকে পেয়েছি, তাহলে এই প্রাণীটাকে নানা রকম বিশ্লেষণ, হাড় গোড় সব চেহারা ছবি বিশ্লেষণ করে এইটা এই শাখার আন্ডারে এইখানে পড়ে,
করে একটা ট্রি মতন, ফ্যামিলি ট্রি মতন বানিয়ে ফেলতো। সেটা তখন মেইন কাজ ছিল বায়োলজির। এটাকে বলা হয় ক্লাসিফিকেটরি সায়েন্স। অনেকে মাছের বাজারে গিয়ে দেখবে, বড় মাছের আড়তে, সেখানে মাছগুলো বেছে বেছে আলাদা আলাদা জায়গায় রাখা হয়। এটা এই মাছের গ্রুপ, এটা বড় সাইজের, এটা ছোট সাইজের, এটা করে রাখা হয়। তো ক্লাসিফিকেশন করা হচ্ছে, প্রাণীগুলোকে ওভাবে ক্লাসিফাই করা হতো। এটা এক ধরনের সায়েন্স। আর এক ধরনের সায়েন্স, যে সায়েন্স গুলোর স্ট্যাটিস্টিক্স বেসিস, তাতে কোনো তুমি হার্ড অ্যান্ড ফাস্ট রুল দিতে পারবে না। হ্যাঁ, রুল দেবে, দিয়ে বলবে এত পার্সেন্ট কেসে এই কেসটা কাজ করে। যেমন ধরো ইকোনমিক্স, সোশিওলজি, এই সমস্ত জায়গায় তুমি হার্ড অ্যান্ড ফাস্ট রুল দিতে পারবে না। ইকোনমিক্সে তুমি বলতেই পারবে না যে কালকে সেন্সেক্স কত পয়েন্ট উঠবে বা কত পয়েন্ট না। তুমি একটা প্রেডিক্ট করো, হ্যাঁ সেন্সেক্স ওপর দিকে যাওয়ার চান্স আছে, 15% ওপরে ওঠার চান্স আছে, বা 10% নিচে নামার চান্স আছে। তো এর বাইরে তুমি অ্যাকুরেট প্রেডিকশন করতে পারো না। একেবারে পুরোটাও মিলতে পারে, একদমই মিললো না। এই ধরো একটা বলছি, তোমাদের এই লাস্ট যে ইলেকশনটা হলো, কোন পার্টি কত সিট জিতবে সেই নিয়ে দেখো স্ট্যাটিস্টিক্যালি নানা রকম বিশ্লেষণ করে। এ এসে বলে আমি পণ্ডিত, ও এসে বলে আমি পণ্ডিত, বলে নানা রকম বিভিন্ন রকম সংস্থা এবং চ্যানেল, নিউজ চ্যানেল, তারা তাদের পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স দিয়ে দিল, এত জিতবে, ও এত জিতবে। যখন রেজাল্ট বেরোলো আমরা দেখলাম কোনোটাই মেলে। কাজেই কিছু সায়েন্স আছে যেগুলো স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স, যেমন সেফোলজি, ডেমোগ্রাফি, এগুলো স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স। আর কিছু আছে পিওর ম্যাথমেটিক্যাল সায়েন্স, যেগুলো তুমি ম্যাথমেটিক্যাল ফর্মুলায় মিলিয়ে দিতে পারো। এই যে ভাগটা করছি, এই ভাগটা কিন্তু আমি কান্টের কথা মাথায় রেখে, কান্টের সময়ের কথা মাথায় রেখে করছি। এখন অনেকেই এই ভাগটা মানেন না, অনেক দিক থেকে এটাকে চ্যালেঞ্জ করেন, সে কথা এখনকার কথা ছেড়ে দিচ্ছি। কিন্তু তখন অন্তত এখনো অনেকে মানেন এই সায়েন্স গুলোর মধ্যে একদম চরিত্রগত পার্থক্য আছে। সায়েন্স গুলো সায়েন্স, কিন্তু তার মধ্যে চরিত্রগত আছে। তুমি ফিজিক্সে যেভাবে ফর্মুলা দিয়ে দিতে পারবে যে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, বা মাস এবং স্পিডের মধ্যে সম্পর্ক কি ইত্যাদি, তো সেগুলো ওরকম ফর্মুলার আকারে এতে লেখা যায় না। মানে তুমি সেটা মানে ওরকম ফর্মুলার আকারে তুমি ইকোনমিক্স, সোশিওলজিতে দিতে পারবে না, এই সোশ্যাল সায়েন্সেস গুলোতে তুমি দিতে পারবে। কান্ট যেটা নিয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে ফিজিক্স নিয়ে। কান্ট নিউটনিয়ান ফিজিক্সের ভক্ত, এবং কি বলছেন, এখন সায়েন্সের এই যে থিওরিটিক্যাল সায়েন্স, এগুলোকে আমরা বলি থিওরিটিক্যাল সায়েন্স, ফিজিক্সের অ্যাপ্লাইড ফিজিক্সও আছে, কিন্তু যেটা আমরা মেইনলি টেকনোলজি বলি। আগে দুটো সায়েন্সকে আলাদা করা হতো, ফিজিক্স আর কেমিস্ট্রি। এখন দুটোকে আলাদা করা হয়। দেখা যাচ্ছে কেমিস্ট্রিকে ফিজিক্সে রিডিউস করা যায়। কাজে ফিজিক্সের একটা মেকানিক্সের অংশ, একটা কেমিক্যাল অংশ, দুটো অংশ নিয়ে আলোচনা করা হয়, একই সাথে আলোচনা করা, একই রুল দিয়ে, একই ল দিয়ে ব্যাখ্যা করা যায়, একই লস দিয়ে ব্যাখ্যা করা যায়। এখন এই সায়েন্স গুলোর কিছু প্রিন্সিপাল আছে,
ল আর প্রিন্সিপাল, সায়েন্টিফিক ল আর সায়েন্টিফিক প্রিন্সিপাল, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ঘোরতর পার্থক্য আছে। ল গুলোকে এম্পিরিক্যালি প্রুভ করা যায়, যেমন ধরো ফ্রিকশন কজেস হিট, ঘর্ষণে তাপ উৎপন্ন হয়, এটা এম্পিরিক্যালি প্রুভ করা যায়। খুব সহজ এক্সপেরিমেন্ট আমরা সাধারণ জীবনে ব্যবহার করে থাকি। শীতকালে অনেকক্ষণ হাতটা এক্সপোজ থাকলে হাতের পাতাগুলো আমরা ঘষি, হাতের পাতাটা যাতে গরম হয়ে যায়। তাহলে এটা সহজেই বোঝা যায় ফ্রিকশন কজেস হিট, প্রমাণ করা যায় ল গুলোকে। আবার ফলসিফাইও করা যায়। কোথাও দেখলাম ফ্রিকশন হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে না, তাহলে এটা ফলস হয়ে গেল, ফলসিফাইড হয়ে গেল। ফলসিফাইও করা যায়, যেমন প্রমাণ করা যায় তেমন ফলসিফাইও করা যায়। কিন্তু যেগুলো প্রিন্সিপাল, সেগুলো প্রমাণ বা ফলসিফাই করা যায় না। যেমন এভরি ইভেন্ট হ্যাজ ইটস কজ, সব ঘটনার কারণ আছে। এটা তুমি অভিজ্ঞতা দিয়ে প্রমাণও করতে পারবে না, ফলসিফাইও করতে পারবে না। কেন? একটা মার্ডার মিস্ট্রি ধরো, যে গল্পগুলো আমরা পড়ি, মার্ডার মিস্ট্রি, ডিটেকটিভ এসছে, এসে দেখছে কতগুলো, মানে কোন একটা বডি রয়েছে, কিছু রক্ত পড়ে রয়েছে, কিছু আরো জিনিসপত্র রয়েছে, একটা কিছু জিনিসপত্র রয়েছে, এটাই দেখতে পাচ্ছে, আর তো কিছু দেখতে পাচ্ছে না। এখন সে কিছুতেই প্রমাণ করতে পারবে না যে, এর দ্বারা প্রমাণ করতে পারবে না সব ঘটনার কারণ আছে। কেন? এই যে একটা ঘটনা ঘটেছে, তাকে আগে থেকে ধরে নিতে হবে ঘটনার কারণ আছে, তবেই না সে কারণটা খুঁজবে। কারণ পেয়ে খুঁজে, কারণ পেয়ে তারপরে সব ঘটনার কারণ আছে, এটা প্রমাণ করা যায় না। সব ঘটনার কারণ আছে এটা যদি আগে থেকে সে না জানে, তাহলে সে ভাবতে পারত অকারণেই হয়েছে, অকারণে হয়ে থাকুক, কিন্তু সেটা সে করে না। করে না কারণ কি? আগে থেকেই সে জানে, আপনারাই জানে সব ঘটনার কারণ আছে, কাজে এই ঘটনার কারণ আছে, আমার এখন কাজ হচ্ছে খুঁজে দেখা এই ঘটনার কারণটা কি। কোথাও আমরা একটা অদ্ভুত ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে এটা কি করে হলো, কোথা থেকে এলো, কোন একটা অদ্ভুত প্রাণী পড়ে থাকলে সমুদ্রের বিচে, কি করে এলো, কোথা থেকে এলো, আমরা খুঁজি। কেন? আমরা ভাবি প্রাণীটা পড়ে থাকার একটা কোনো কারণ আছে, এটা আমরা জানি। তো এটা আমরা জানি আগে থেকে। এখন এরকম কিছু প্রিন্সিপাল আছে প্রত্যেক বিজ্ঞানের। যেমন আমরা জানি প্রকৃতি, যেমন তুমি চিকিৎসাই করতে পারবে না যদি না তুমি আগে থেকে জানো প্রকৃতি একই অবস্থায় একই রকম কাজ করে। এটাকে বলা হয় দ্য প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটি অফ নেচার। তুমি ওকে ওই ওষুধটা দিচ্ছ কেন? কারণ জানো ওর ওই অসুখটা হয়েছে, ওই অসুখে ওই ওষুধটা দিয়ে আগে কাজ হয়েছে, এর ক্ষেত্রেও হবে। প্রকৃতি একই অবস্থায় অন্যের শরীরের উপর যে কাজ করেছে, এই এই শরীরটার উপরও সেই কাজই করবে, এটা তুমি জানো। তাহলে ম্যাথমেটিক্সটা ওই কয়েকটা প্রিন্সিপাল ছাড়া পুরোটাই সিনথেটিক। আপনার অন্যান্য থিওরিটিক্যাল সায়েন্সেও কান্ট বলছেন, বিশেষ করে ফিজিক্সের কথা বারবার এসছে।
তার প্রিন্সিপাল গুলো synthetic a priori. Synthetic a priori judgments are contained as principles in all theoretical sciences of reason. তাহলে এখানে আমাদের কাছে কথাটা পরিষ্কার হয়ে গেল। এবং পরে বলছেন পিওর ম্যাথমেটিক্স এর কথা তো আগে বলেইছেন, পরে বলছেন এটা B18 ন্যাচারাল সায়েন্স ব্র্যাকেটে ফিজিকা contains within itself synthetic a priori judgments as principles. B18 তারপরে বলছেন ম্যাথমেটিক্সের পিওর ম্যাথমেটিক্সের কথা বললেন, ফিজিকার কথা বললেন। ফিজিকা মানে ফিজিক্স, ফিজিকা শব্দটা গ্রিক শব্দ, সম্ভবত ল্যাটিনেও আছে। ইন মেটাফিজিক্স, এবার আসল জায়গায় এসো, মেটাফিজিক্স। ইন মেটাফিজিক্স, even if one regards it as a science that has thus far merely been sought, but is nevertheless indispensable because of the nature of human reason. Synthetic a priori cognitions are supposed to be contained. তাহলে ফিজিক্সে এতদিন ধরে ধরে নেওয়া হয়েছে সিনথেটিক a priori জাজমেন্টস আছে, are supposed to be contained, and it is not concerned merely with analyzing concepts that we make of things a priori. তাহলে সেখানে শুধুমাত্র কনসেপ্টের বিশ্লেষণ করা হয় না, এটা a priori বিশ্লেষণ, তাহলে হতো অ্যানালিটিক a priori হয়ে যেত, সেটা হয় না বলে দিচ্ছেন। And thereby clarifying them analytically, but we want to amplify our cognition a priori. আমরা কি করতে চাই? শুধুমাত্র বিশ্লেষণ করতে চাই না, ওখানে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে চাই, amplify our cognition. তাহলে অ্যাম্প্লিফাই করতে গেলে কি হবে? সিনথেটিক হতে হবে, তাছাড়া তো জ্ঞান অ্যাম্প্লিফাই হয় না। অ্যাম্প্লিফাই হতে গেলে তিনি প্রথমেই বলেছেন সেটা মানে সিনথেটিক জাজমেন্টস আর অ্যাম্প্লিয়েটিভ, উনি বলেই দিয়েছেন। To this end, we must make use of such principles that add something to the given concepts that was not contained in them. তাহলে আমরা কিছু কনসেপ্টের মধ্যে কিছু নিশ্চয়ই যোগ করবো যেটা আগে থেকে ছিল না, যেটা সিনথেটিসিটির বৈশিষ্ট্য। And through synthetic a priori judgments go so far beyond the experience itself, beyond that experience itself cannot follow us that far. Experience আমাদের এখানে নিয়ে যেতে পারে না, আমরা সেখানে যাব। For example, in the proposition the world must have a first beginning, এরকম আমরা জাজমেন্ট করি যে জগতের নিশ্চয়ই একটা আদি কারণ আছে, এটা তো অভিজ্ঞতা দিয়ে পাওয়া যাবে না, এটা আমাদের জ্ঞান বৃদ্ধি করবে। তাহলে এরকম জাজমেন্টের কথা আমরা বলি মেটাফিজিক্স। and others beside, and thus metaphysics, at least as far as its end is concerned, এখনো স্পষ্ট করে বলছেন না মেটাফিজিক্স এটা করতে পারে কিনা। মেটাফিজিক্সের লক্ষ্যটা হচ্ছে এটা করা, সিনথেটিক a priori জাজমেন্ট পাওয়া। consists of purely synthetic a priori propositions. তাহলে মেটাফিজিক্স কি চায়? সিনথেটিক a priori জাজমেন্ট দিতে। এবং আমরা আগে বলে দিয়েছি মানে মানে ঝোলার থেকে ক্যাটটাকে বের করে দিয়েছে আগে, যে
কারণ কিন্তু বলবেন যে যদিও ফেলিয়ার আছে মেটাফিজিক্সে, এতদিন ধরে ফেলিয়ার হয়েছে, কিন্তু মেটাফিজিক্সে সিনথেটিক আপ্রায়রে জাজমেন্ট হয়। এবং সেরকম মেটাফিজিক্স যেখানে হয় প্রকৃতপক্ষে সম্ভব, যেখানে হয় বলে দাবি করা হয়েছে বা আশা করা হয়েছে অথচ হয় না, সেই মেটাফিজিক্সটাকে তিনি ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স বলছেন। আর যেখানে সিনথেটিক আপ্রায়রে জাজমেন্ট সম্ভব, সেই মেটাফিজিক্সটাকে ট্রান্সেন্ডেন্টাল বা ইমানেন্ট মেটাফিজিক্স বলছে। ট্রান্সেন্ডেন্টাল তো শব্দটা ওর খুব প্রিয় শব্দ, ওর পুরো ফিলসফিটাকেই বলা যায় ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি। আমরা বলেছিলাম ট্রান্সেন্ডেন্টাল কথাটার এখানে ব্রড সেন্সে ধরলে এইটা দাঁড়ায় আমার এক্সপিরিয়েন্স যা আছে হচ্ছে তাই হয়। ফিলসফার বলে তো তার নতুন এক্সপিরিয়েন্স কিছু হবে না, সবার যা এক্সপিরিয়েন্স হয় ফিলসফারেরও তাই এক্সপিরিয়েন্স হবে। ফিলসফারের নতুন কিছু অতিরিক্ত এক্সপিরিয়েন্স হবে না। কিন্তু সেই এক্সপিরিয়েন্স যে হয়, ফিলসফার এটা ভাবেন, মানে কান্ট ভাবেন, সেই এক্সপিরিয়েন্সটা হলো কি করে সম্ভব। সেই এক্সপিরিয়েন্সটা হতে গেলে কি কন্ডিশন ফুলফিল করতে হবে। এই যে এক্সপিরিয়েন্সটা কিন্তু এক্সপিরিয়েন্স, সেটা সেন্স দিয়ে আসে, কিন্তু এক্সপিরিয়েন্সের কি কন্ডিশন লাগবে সেটা জানতে গেলে সেটা সেন্স দিয়ে জানা যায় না, সেটা জানতে হয় আপ্রায়রে। এই যে আপ্রায়রে জানাটা, এই আপ্রায়রে এভাবে যেটাকে জানা যায়, যে কন্ডিশনকে জানা যায়, তার যে স্টাডি, সেটাকেই কান্ট বলবেন ইমানেন্ট মেটাফিজিক্স। ইমানেন্ট কিসের মধ্যে ইমানেন্ট? এক্সপিরিয়েন্সের মধ্যে ইমানেন্ট, এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড এর মধ্যে ইমানেন্ট। ইমানেন্ট মেটাফিজিক্স বলবেন বা ট্রান্সেন্ডেন্টাল মেটাফিজিক্স বলবেন। এটা যেহেতু ইমানেন্ট, এমবেডেড, তাই জন্য এটাকে ইমানেন্ট বলা হচ্ছে। আর এটা এটা যেহেতু মানে ট্রান্সেন্ডেন্টাল মেথডে পাওয়া যাচ্ছে, তাই জন্য এটাকে ট্রান্সেন্ডেন্টাল মেটাফিজিক্সও বলা হচ্ছে। তাহলে এখানে ইমানেন্ট আর ট্রান্সেন্ডেন্টাল কথা দুটো একই অর্থে এইখানে। অন্যখানে যদি কিছু মানে অর্থের ব্যত্যয় ঘটে সেটা আমি বলবো। একটা জিনিস আমি এখনো বললাম না, যেটা বলে বলবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, পরে মনে করলে হয়তো বলবো যে এই যে কান্ট চতুর্থ রকম জাজমেন্ট মানলেন না। হ্যাঁ, যে অ্যানালিটিক আপোস্টেরিওরাই, এটা মানলেন না। এতে কি করতে চাইলেন বা কি অসুবিধা হলো সুবিধা হলো সেটা কিন্তু বলতে চাই, মানে সেটা নিয়ে একটা বিচার করবার বিষয়। আর সিনথেটিক আপ্রায়রে নিয়ে তো প্রচুর সমস্যা আছে, সেটাও কিন্তু প্রচুর আলোচনার বিষয়। কিন্তু আমরা হয়তোবা পরের লেকচারে একটু বলবো, কিন্তু প্রচুর আলোচনা করবার সুযোগ নেই, যেহেতু আমাদের কান্টের এই টেক্সটটা শেষ করতে হবে। আমরা তার উপরে যা অনেক আলোচনা আছে সেগুলো সব ধরে ধরে করতে পারবো না। আমি আজকে এখানেই আমার মেন লেকচারটা শেষ করছি। হাত অলরেডি উঠেছে, আমি দেখি যে কে কে কি বলতে চাইছে। হ্যাঁ বলো, এক এক করে বলো। সুশোভনের দেখছি হাত উঠেছে। হ্যালো, সে বোধহয় হাত তুলে চলে গেছে। অন্য কারোর কিছু বলার থাকলে বলো।
স্যার প্রশ্ন ঠিক নয়, এটা একটু ক্লারিফিকেশন, যে আমাদের অভিজ্ঞতা জগৎ থেকে আমাদের যে যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেই এক্সপিরিয়েন্স গুলোর যে আন্ডারলাইং প্রিন্সিপালস রয়েছে বা সেই প্রিন্সিপালস গুলোকে খুঁজে পাওয়া বা ওই এক্সপিরিয়েন্সের কন্ডিশন গুলোকে খোঁজা, এইটা যে মেটাফিজিক্সের অংশ, সেই মেটাফিজিক্সটাই তো কান্ট করতে চাইছেন ন্যাচারাল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলছি এই মেটাফিজিক্সটাকে দুটো সেন্সে আমরা বুঝছি, ট্রান্সেন্ডেন্ট বা ট্রান্সেন্ডেন্ট, এই ইমানেন্ট বা ট্রান্সেন্ডেন্টাল, তাই তো? হুম। ঠিক আছে স্যার। আর স্যার যেটা যেটা ট্রেডিশনাল মেটাফিজিক্স, সেইখানে থেকে এইটাই পার্থক্য যে সেটা ছিল ট্রান্সেন্ডেন্ট। হ্যাঁ, যেটা এক্সপিরিয়েন্সের বাইরে। হ্যাঁ, সেটা ছিল ট্রান্সেন্ডেন্ট। হ্যাঁ, এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বাইরে। হ্যাঁ মানে স্যার এই জায়গাগুলো খুব কনফিউজিং হয়, এই কনসেপ্ট গুলো ট্রান্সেন্ডেন্ট, ট্রান্সেন্ডেন্টাল, ইমানেন্ট, মানে সেই জন্য একটু ক্লারিফিকেশনটা করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। কারোর কিছু বলার থাকলে বলো। আমি এখানে স্যার আপনি আরেকবার একটু ওই ইমানেন্ট আর ট্রান্সেন্ডেন্টালের পার্থক্যটা কি এইটা একটুখানি বলবেন? ইমানেন্ট আর ট্রান্সেন্ডেন্টালের অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই, কিন্তু মানে কনসেপচুয়াল পার্থক্য আছে। কারণ ইমানেন্ট একটাই জিনিসকে তিনি ইমানেন্ট মেটাফিজিক্স বলছেন আর ট্রান্সেন্ডেন্টাল মেটাফিজিক্স বলছেন। ইমানেন্ট মানে জগতের মধ্যেই যেটা রয়েছে, জগতের বাইরে না। জগৎ বলতে এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড। ট্রান্সেন্ডেন্ট যেটা, সেটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বাইরে। ঈশ্বরের অস্তিত্ব, আত্মার স্থায়িত্ব, জগৎ কারণত্ব, মানে আদি কারণত্ব, এগুলো অভিজ্ঞতার বাইরে, পুরো অভিজ্ঞতার বিষয়ই নয়। আর স্যার কান্টিয়ান, স্যার বলছি এই যে টোটাল প্রসেসটাকেই কি ট্রান্সেন্ডেন্টাল বলা যাবে? মানে যে টোটাল এপিস্টেমিক প্রসেসটাই কি ট্রান্সেন্ডেন্টাল নামে অভিহিত করা যাবে কান্টের? হ্যাঁ, কারণ তো বলছেনই পুরো ফিলসফিটাই ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি। হুম, যে ফিলসফিটা করছেন ওটা ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি, তাই তো বলেইছেন। ওর একটা সেকশনই আছে, দেখো প্রথমে, নিড ফর এ ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি। কাজে ওটা ওরকম। এখন মানে স্যার এই ট্রান্সেন্ডেন্টালের কি কোনো স্পেসিফিক ডেফিনেশন আছে? ডেফিনিশন আর কি বলবো, ডেফিনিশন তো বললাম যে হুম। ট্রান্সেন্ডেন্টাল কথাটা তো কান্ট একাধিক জায়গায় একাধিক অর্থে ব্যবহার করেছেন। ট্রান্সেন্ডেন্টাল একটা মেথড হিসাবে ব্যবহার করেছেন অনেক জায়গায়। আচ্ছা অনেক জায়গায় নেচার হিসাবে ব্যবহার করেছেন। কাছাকাছি আচ্ছা। সেন্স, কিন্তু আলাদা সেন্স। মেথডটা কি? তোমার ব্যাক ক্যালকুলেশন। তোমার হুম। এক্সপিরিয়েন্স হচ্ছে, এক্সপিরিয়েন্সের কন্ডিশন গুলো খুঁজছো, এই যে খোঁজার কাজটা, এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ড আচ্ছা বা স্যার, এই সেন্সটাই ক্লিয়ার হচ্ছিল না। ঠিক আছে, ওকে স্যার, ওকে। এটা একটা ব্যাক ক্যালকুলেশন। যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি করে, কি হলে এক্সপিরিয়েন্স হওয়া সম্ভব, তার নেসেসারি কন্ডিশন গুলো কি কি। আর নেসেসারি মানে আপনার কান্টের কাছে এটা। আর সেই কন্ডিশন গুলো যেহেতু এক্সপিরিয়েন্সের মধ্যেই থাকে, এক্সপিরিয়েন্সের বাইরের কিছু নয়, তাই সেগুলো হচ্ছে ইমানেন্ট। একদম স্যার, একদম। ইমানেন্টের উল্টো শব্দটা হচ্ছে ট্রান্সেন্ডেন্ট। হ্যাঁ, বলো বলো। এরকম একটা প্যাক প্যাক, একটা প্যাক প্যাক আওয়াজ আসছে। না, আমি শুনতে পাচ্ছি না কিছু, প্যাক প্যাক হ্যাঁ আওয়াজ হ্যালো। আসছে। হ্যাঁ, বলো এবার। হ্যাঁ এবার বলছি শোনা স্যার, যাচ্ছে। আমরা কি পিওর রিজনটাকেও ট্রান্সেন্ডেন্টাল বলতে পারি সেই অর্থে? রিজনটা তো রিজন, ট্রান্সেন্ডেন্টাল একটা ফিলসফি হয়, একটা মেটাফিজিক্স হয়, তো রিজনটাকে কি করে ট্রান্সেন্ডেন্টাল বলবে?
আচ্ছা স্যার। আমি তো একটা চেয়ারকে ট্রান্সেন্ডেন্টাল বলতে পারি না। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। রিজনিংটা ট্রান্সেন্ডেন্টাল হতে পারে, রিজনটা কি করে ট্রান্সেন্ডেন্টাল হবে? তুমি বলবে মানুষটা কি ট্রান্সেন্ডেন্টাল? মানুষ তো ট্রান্সেন্ডেন্টাল হতে পারে না। আমার মানুষের এক্সপিরিয়েন্সের মধ্যে কোনো কিছু থাকতে পারে ট্রান্সেন্ডেন্টাল। সব জিনিস তো সব রকমের হয় না, মানে যে কোনো বিশেষণ যে কোনোর গায়ে বসানো যায় না। ইয়েস স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর কারোর কোনো প্রশ্ন আছে? নাহলে আজকে ক্লোজ করি। স্যার বলো। বলছি যে মানে এখানে কান্ট বলছেন যে অল ম্যাথমেটিক্যাল জাজমেন্টস আর সিনথেটিক অ্যাপ্রোরাই, এটা একবার বলছেন। আবার ওই মেটাফিজিক্সে যখন বলছেন যে ওখানেও তো সমস্ত মানে সিনথেটিক অ্যাপ্রোরাই জাজমেন্টের কথাই বলছেন, তাহলে এই দুটো মানে আলাদা কিভাবে? আচ্ছা, মানে গরু ঘাস খায়, তাহলে কি ছাগলে ঘাস খেতে পারবে না? তারপরে তুমি বলবে ছাগল আর গরু আলাদা কি করে? তাহলে ঘাস খাওয়া গরুর একটা ধর্ম, ঘাস খাওয়া ছাগলেরও ধর্ম, তাহলে তুমি বলো যে গরু গরু আর ছাগল আলাদা কি করে? কাজে কোনো এক জায়গায় সিনথেটিক আপ্রায়ারে জাজমেন্ট হয়, আবার আরেক জায়গায় সিনথেটিক আপ্রায়ারে জাজমেন্ট হয়, হলে দুটো এক হয়ে যায় নাকি? উনি তো বলছেন যে অল ম্যাথমেটিক্যাল জাজমেন্টস, এখানে তো উনি উনি একটা মানে একদম মানে কিন্তু কিছু উনি একটা কি এটাকে ফরমেশন বলেছেন কোথাও ম্যাথমেটিক্যাল জাজমেন্ট ছাড়া আর কোনো জাজমেন্ট সিনথেটিক আপ্রায়ারে হবে না? না স্যার, সেটা বলেননি, কিন্তু আবার মেটাফিজিক্স মাত্রই তো মানে সিনথেটিক অ্যাপ্রোরাই জাজমেন্ট। তাতে কি অসুবিধা হলো? অল ম্যাথমেটিক্যাল জাজমেন্ট, এটা তুমি একটু লজিক খাটাও। অল ম্যাথমেটিক্যাল জাজমেন্টস আর সিনথেটিক আপ্রায়ারে, therefore no judgment of metaphysics আর synthetic a priori হবে। ভ্যালিড আর্গুমেন্ট। সব মানুষ স্তন্যপায়ী, সুতরাং কোনো বাঘ স্তন্যপায়ী নয়, হবে? স্যার হবে না। এটা হবে? এটা দুটো কনসিস্টেন্ট। সব মানুষ স্তন্যপায়ী, সব বাঘ স্তন্যপায়ী, এ দুটো কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট? এ দুটো একসাথে যায় না যায় না? হ্যাঁ স্যার, একসাথে যায়। হ্যাঁ, এটা কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট, তাহলে তুমি এটা নিয়ে প্রশ্ন করছো কেন? সব মানুষ স্তন্যপায়ী, আবার আমি যদি পরে বলি সব বাঘ স্তন্যপায়ী, তাহলে কি সব বাঘ মানুষ হয়ে যাবে নাকি সব মানুষ বাঘ হয়ে যাবে? এটা হয় না। তেমন ম্যাথমেটিক্স এর সব জাজমেন্ট সিনথেটিক আপ্রায়ারাই, মেটাফিজিক্স এর সব জাজমেন্ট সিনথেটিক আপ্রায়ারাই, তাহলে ম্যাথমেটিক্স ইজ মেটাফিজিক্স ইজ ম্যাথমেটিক্স ইজ মেটাফিজিক্স বা মেটাফিজিক্স ইজ ম্যাথমেটিক্স, এটা হবে? এতে তোমরা সেই ছেলেবেলায় ফ্যালাসি অফ আনডিস্ট্রিবিউটেড মিডল শিখেছিলে, যেটা নিয়ে একটা এক্সাম্পল তার একটা এক্সাম্পল নিয়ে সব সময় ফিলোসফিকে লোকে টিজ করে। ওই সেই দাড়ি নিয়ে কি একটা এক্সাম্পল আছে, কার কার দাঁড়িয়ে আছে এরকম একটা এক্সাম্পল আছে লজিকে, মাঝে মাঝে বলা হয় এবং সেটা নিয়ে খুব টিজ করে ফিলোসফারদের, মানে যারা ফিলোসফি পড়ে না সেরকম সাধারণ লোকে। যাই হোক, আর যদি কারোর প্রশ্ন না থাকে তাহলে আজকে সাইন আউট করি। আর কারোর কিছু প্রশ্ন থাকলে বলো, নাহলে আমি সাইন আউট করি। ঠিক আছে? থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য লেকচার। I stop recording.